আজকে আমরা একদম ইনিশিয়াল কিছু জিনিস পড়বো রসায়নের, যেগুলো আসলে সবার দরকার, যেগুলো হয়তো বা অনেকে আমরা জানলেও হয়তো জানি না বলে রসায়নকে আমরা অনেকটা ভয় পাই অথবা রসায়নে কোনো মজা খুঁজে পাই না। আজকে আমরা দেখার চেষ্টা করবো রসায়নের কিছু প্রাথমিক বিষয়। আজকে নির্দিষ্ট কোনো টপিক উপর আলোচনা হবে না, আমরা এক টপিক নিয়ে আলোচনা শুরু করবো, ওখান থেকে যেভাবে আমরা যত কিছু প্রয়োজন আমরা আস্তে ধীরে যতটুকু এগোতে পারি এভাবে আজকে ক্লাসটা হবে। তো আজকে আমরা ক্লাসটার টপিকের নাম দিয়েছি রসায়নের এবিসি, অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণা। আমরা এই যে তোমাদের সঙ্গে যে কথা বলছি একটা ভাষার মাধ্যমে কিন্তু কথা বলছি, তোমরা আমার ভাষা বুঝতে পারো, বা আমার সামনে যদি আরো স্টুডেন্ট থাকতো তারা কিন্তু যখন আমার সঙ্গে ইন্টারাকশন করতো তাদের ভাষা কিন্তু আমরা বুঝতে পারতাম। অর্থাৎ আমরা যারা সামাজিক জীব তারা প্রত্যেকটা সমাজে একটা নিজস্ব ভাষা আছে। একইভাবে রসায়নেও কিছু ভাষা আছে, যেমন বাংলা ভাষায় যেমন প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বর্ণ, বর্ণ নিয়ে তৈরি হয় শব্দ, শব্দ থেকে তৈরি হয় বাক্য, বাক্য থেকে তৈরি হচ্ছে অনুচ্ছেদ। একইভাবে আমাদের রসায়নেও দেখা যায় বর্ণ আছে, এই বর্ণগুলো হচ্ছে মূলের প্রতীক। এই প্রতীকের সমন্বয়ে গঠিত হয়, যেমন ওখানে শব্দ, বর্ণের সমন্বয়ে যখন শব্দ তৈরি হয়, একইভাবে প্রতীকগুলোর সমন্বয়ে তৈরি হয় যৌগ। এরপরে যৌগগুলো নিয়ে তখন আমরা লিখে থাকি যেটা, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণ, যেটাকে আমরা বাক্যের সাথে তুলনা করতে পারি। এবং একাধিক ধাপের যে সকল রাসায়নিক বিক্রিয়া আছে ওগুলোকে আমরা বলতে পারি এগুলো কিন্তু আমার অনুচ্ছেদের মতো কাজ করে। তো বাংলার সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে আমাদের রসায়নে। তো যাই হোক, আমরা আজকে এই রসায়নের ভাষাগুলো বোঝার চেষ্টা করব। আমাদের রসায়নের সব থেকে বড় যেই ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমরা রাসায়নিক সমীকরণটা দিয়ে শুরু করতে চাই। এটা একটা বিক্রিয়া, জিঙ্কের সঙ্গে কপার সালফেটের লবণের একটা বিক্রিয়া দিচ্ছি। বিক্রিয়া দিলে এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। কোনটা কোন ধরনের বিক্রিয়া আমরা দেখবো আজকে ক্লাসে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে হয়তো এগুলো মনে হবে যে এগুলো তো আমি জানি, এগুলো দেখে কি লাভ, জানলে আর একটু দেখি সমস্যা কি। আর যারা জানি না তাদের জন্য আজকে অনেক হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে আজকে ক্লাসটা। তো সবাই একটু শেয়ার দিও, শেয়ার দিয়ে যাতে অন্যরা তোমাদের বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন যেন দেখতে পারে, তাদের জন্য উপকার। তো ঠিক আছে, এখানে যেটা তৈরি করবে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় এই জিঙ্কের সক্রিয়তা কপারের তুলনায় বেশি। তখন দেখা যাবে এই কপারটাকে প্রতিস্থাপিত করে দিবে জিঙ্ক এসে, জিঙ্ক এসে কপারটাকে প্রতিস্থাপিত করে দিবে, তৈরি করবে এখানে আমার জিঙ্ক সালফেট এবং কপার। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া প্রকাশের মাধ্যমটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ার প্রকাশের মাধ্যমটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এই যে রাসায়নিক সমীকরণ লিখলাম, এই রাসায়নিক সমীকরণ দুটি অংশ আছে, একটা হচ্ছে বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, একটা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। বিক্রিয়া যে সকল মৌল বা যৌগ বা অণু নিয়ে বিক্রিয়া শুরু হয় তাদেরকে বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট। আর এই বিক্রিয়া ঘটার পর, রাসায়নিক পরিবর্তন ঘটার পর নতুন যে সকল জিনিস তৈরি হয় তাদেরকে বলা হয় উৎপাদ বা প্রোডাক্ট। তাহলে এগুলো হচ্ছে বিক্রিয়ক, বাম পাশে আমরা লিখে থাকি বিক্রিয়ক, এরপর ডান পাশে লিখে থাকি উৎপাদ। আর যদি এখানে আমরা কখনো সমান চিহ্ন দিই তাহলে আমাকে উৎপাদ এবং বিক্রিয়কে আমাকে সমাত করে দেখাতে হবে। কারণ আমরা জানি যে বিক্রিয়ার আগে এবং পরে ভরের কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার আগে এবং পরে ভরের সংখ্যাটা বা ভরটা আমার অপরিবর্তিত থাকে। এই কারণে আমাকে এখানে সমান চিহ্ন দিলে সমতা করে দেখাতে হয়। আর যদি আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দিই তাহলে সমতা না করলেও চলে, সমতা করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নেই। তো আমরা এখন যে জিনিসটা দেখতে চাচ্ছি যে এখানে যেগুলো লেখা হয়, তাহলে আমার একটা রাসায়নিক সমীকরণ লেখা হয় কি দ্বারা। আমরা জানি একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা যেটা বা সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস যেটা, সেটা হচ্ছে তার পরমাণু। পরমাণুর সমন্বয় তৈরি হয় অণু। এখানে রাসায়নিক বিক্রিয়ায় কখনো আমরা পরমাণু লিখতে পারি না। রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত, তবে জাইমান, অক্সিজেন, জাইমান, হাইড্রোজেন এগুলো একটু আলাদা বিষয়, ওগুলো আমি ওসব বিতর্কে যাচ্ছি না। আমি সাধারণভাবে কথাগুলো বলছি। সাধারণভাবে যদি বলতে চাই তাহলে আমার রাসায়নিক বিক্রিয়াতে কখনো আমরা পরমাণু লিখে থাকি না, সবসময় আমরা অণু লিখে থাকি। যেমন এখানে কপার সালফেট অণু, এটা কিন্তু জিঙ্ক সালফেট অণু। এটা কপার অণু না পরমাণু? এটা মনে হচ্ছে পরমাণু, জিঙ্কটা মনে হচ্ছে পরমাণু না। এখানে জিঙ্কটা অণু হিসেবে ব্যবহার করা হয়, এখানে কপার যেটা তৈরি হলো সেটা কিন্তু একটা অণু হিসেবে ব্যবহার করা হতো বা অণু হিসেবে আমরা লিখে ফেলছি। তাহলে আমাদের জানা দরকার এই অণু আর পরমাণুর পার্থক্যটা কোথায়, বা এখানে আসলে আমরা যে রাসায়নিক সমীকরণ লিখলাম, রাসায়নিক সমীকরণ লেখার সময় আমাকে অণু এবং পরমাণুর ভিতরে তো আমার মেন সমস্যাটা তৈরি হচ্ছে। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সবসময়
প্রতীক এবং সংকেতের ভিতরে সংকেত দ্বারা সবসময় রাসায়নিক সমীকরণটা সাজাতে হয়। এবং সংকেতটা তাহলে কি? সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে সংকেত, আর প্রতীক হচ্ছে পরমাণুর নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। যেমন আমরা বাংলায় যদি লিখতাম হাইড্রোজেন, বাংলায় যদি হাইড্রোজেন লিখতাম তাহলে এটার নাম হয়ে যেত হাইড্রোজেন। এখন বাংলায় আমরা হাইড্রোজেন না লিখে যদি আমরা জাস্ট এইচ একটা প্রতীক, যদি এইচ একটা আমরা কি বলে লেটার দ্বারা যদি দেখাই, তাহলে সেটাকে কিন্তু আমরা বলে থাকি একটা প্রতীক, হাইড্রোজেনের প্রতীক। তাহলে এক কথা আমরা বলবো যে পুরো নামটা না লিখে জাস্ট একটা মাত্র লেটার দ্বারা কোনো কিছু আমরা বুঝাতে চাই, বা একের অধিক আমরা লেটার নিতে পারি, সেক্ষেত্রে যাই হোক এক কথা যেটা, সেটা হচ্ছে পরমাণুর পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটাকে বলা হয় প্রতীক। অণুর পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, তাকে বলা হয় সংকেত। যেমন আমরা বাংলায় যদি হাইড্রোজেন লিখতাম বা বাংলায় যদি অক্সিজেন লিখতাম, বাংলায় লিখতাম হচ্ছে অক্সিজেন, তখন তার প্রতীক হতো জাস্ট ও। এখন যদি আমরা পানি লিখতে চাই, তাহলে পানিটা তো আমরা জানি একটা অণু, এবং পানি অণুটা দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। পানির ক্ষেত্রে তখন আমরা লিখে দিতাম H2O। এখানে বিষয়টা হচ্ছে পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, একটা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, বা পরমাণুর নামের পুরো নামের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটাকে বলা হয় প্রতীক। আর অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তাহলে এটা আমার সংকেত, এটা কিন্তু আমার প্রতীক। আবার যদি বলা হয় যে অক্সিজেন, আর আমরা কিন্তু আবার এটাও জানি যে অক্সিজেনের দুটি পরমাণু নিয়ে গঠিত হয় একটা অক্সিজেন অণু, তাহলে আমাদের এগুলো কিন্তু হতো পরমাণু, ইন্ডিভিজুয়াল অক্সিজেন গুলো কিন্তু হতো পরমাণু। আবার এই যে ডাবল যে অক্সিজেন যেটা দেখাচ্ছে, অর্থাৎ দুটি অক্সিজেন মিলে যে আমার O2 তৈরি করলো, এটা কিন্তু হচ্ছে অক্সিজেন অণু। তাহলে আমরা বলতে পারি পরমাণুগুলোর সমন্বয়ে কিন্তু আমার তৈরি হচ্ছে একটা অণু। পরমাণু, কিছু পরমাণু একত্রিত হলে তৈরি করে অণু। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে শুধু ও যদি লিখি এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু, বা তখন আমরা এটা সংক্ষিপ্ত রূপ যেহেতু বলছি, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। আর O2 যদি লিখি, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা অক্সিজেনের অণু। এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা অক্সিজেনের একটা সংকেত, অর্থাৎ এটা অণুর সংক্ষিপ্ত রূপকে বলা সংকেত, পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তাহলে এগুলো কিন্তু আমার পরমাণু, এটা হচ্ছে অণু। আবার এটা কি? এটা হচ্ছে অণু, কারণ এগুলো হচ্ছে একাধিক পরমাণুর সমন্বয়ে আমার তৈরি হয় অণু। যেহেতু এটা একটা অণু, তাহলে বলতে পারি এটা হচ্ছে তার সংকেত। রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক সমীকরণে আমরা যেগুলো লিখে থাকি সেগুলো হচ্ছে সবসময় আমরা অণু লিখে থাকি, কখনো আমরা পরমাণু লিখি না। তাহলে আমরা এগুলো লিখতে পারি, এগুলো লিখতে পারি, কিন্তু এগুলো কিন্তু আমরা সাধারণত লিখি না। আবার বলছি জার্মান অক্সিজেন, জার্মান হাইড্রোজেন, সেগুলো আলাদা বিষয়, আমি ওদিকে যাচ্ছি না, আমি স্বাভাবিকভাবে পড়াচ্ছি। এটা এমন কিছু না যে আমি একদম ইনিশিয়াল লেভেল থেকে আজকে শুরু করতে চাচ্ছি। আমরা অনেক কিছু জানি, এরকম কিছু আপাতত চিন্তা ভাবনা না করি, ঠিক আছে? জানলে ভালো, না জানলে একটু শিখে রাখি, এই তো। তাহলে আবার বলছি, এগুলো হচ্ছে আমার পরমাণু, পরমাণু সংক্ষিপ্ত রূপকে বলা প্রতীক, অণু সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তো রাসায়নিক সমীকরণে যেগুলো আমরা লিখি সেগুলো সবই হচ্ছে সংকেত। তাহলে তোমরা বলতে পারো, প্রশ্ন হচ্ছে ভাই এখানে জিঙ্ক এবং কপার, এই দুটো তাহলে কি? এই দুটো তো পরমাণু মনে হচ্ছে, তাহলে তো এগুলো প্রতীক হওয়ার কথা না। এখানে পরমাণু নয়, এখানে অণু হিসাবে ব্যবহার হয়েছে। এখানে যে অণু হিসাবে ব্যবহার হচ্ছে, তার তোমাকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখো, আর একটা কথা বলি, বিশুদ্ধ আর অবিশুদ্ধ অবস্থা একটা কথা বলি। এগুলো কিন্তু বিশুদ্ধ অণু, এগুলো হচ্ছে অবিশুদ্ধ অণু। একই মৌলের পরমাণু নিয়ে যখন হচ্ছে অণু তৈরি হয় সেগুলোকে বলে বিশুদ্ধ অণু। একাধিক মৌলের পরমাণু নিয়ে যখন অণু গঠিত হয় তখন তাকে বলে অবিশুদ্ধ অণু। যেমন এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন দুটি মৌলের পরমাণু নিয়ে একটা পানির অণু গঠিত, তাহলে এটা একটা অবিশুদ্ধ অণু। দুটি অক্সিজেন পরমাণু অর্থাৎ একই মৌল নিয়ে একটা অণু গঠিত, এগুলোকে বলা হয় বিশুদ্ধ অণু। তাহলে বিশুদ্ধ অণু এবং অবিশুদ্ধ অণু কি, এটা আমরা একটু বুঝে ফেললাম। এখন আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখবো, 10টা জিনিস দেখবো। এই 10টা বিশুদ্ধ অবস্থায় যদি থাকে তাদের অণু সংকেতটা নির্দিষ্ট। যেমন আমরা লিখতে পারি এই যে আমরা 10টা এখানে জিনিস লিখলাম, এটা হচ্ছে একটা অক্সিজেন অণু, এটা ওজনের অণু, হাইড্রোজেন অণু, নাইট্রোজেন অণু, ফ্লোরিন অণু, ক্লোরিন অণু, ব্রোমিন অণু, আয়োডিন অণু, ফসফরাস অণু, সালফার অণু। এগুলোর ক্ষেত্রে আমরা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বের করে দেখেছে যে এখানে আসলেই অক্সিজেনের দুটি পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করে, অক্সিজেনের 3টি পরমাণু মিলে একটা ওজোন অণু তৈরি করে, ফসফরাসের 4টি পরমাণু নিয়ে ফসফরাস অণু তৈরি হয় একটা।
সালফারে 8টি পরমাণু নিয়ে সালফারে একটি অণু গঠিত হয়। তাহলে আমাদের যে 10টা দেখলাম, মোটামুটি আরো থাকতে পারে। সচরাচর আমরা যেগুলো দেখে থাকি, যেগুলো কমন আমাদের কাছে মৌল, তাদের ভিতরে আমার কাছে 10টাই দেখা যায়, সাধারণত আমি দেখে থাকি। এই 10টি কিন্তু আমার বিশুদ্ধ অবস্থায় অণুর সংকেতটা আমার নির্দিষ্ট। এই 10টির বাইরে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা জিঙ্ক যদি নিই, জিঙ্ক নিলে বিষয়টা হচ্ছে এখানে 1 2 3 4 বা আমার কিছু একটা ইচ্ছা মতো আমি কেন কিছু লিখলাম না, কারণ বিজ্ঞানীরা এটা আসলে জিঙ্ক যখন একটা ধাতু অবস্থায় থাকে, জিঙ্কটা একটা ধাতু আমরা জানি, জিঙ্ক যেহেতু ধাতু, এই ধাতুতে কিন্তু থাকে ধাতব বন্ধন। আর ধাতব বন্ধন মানে শুধুমাত্র দেখা যায় ধাতুগুলোই নিজেদের ভিতরে জাস্ট একটা, বিজ্ঞানী ড্রুড লরেন্স এই ধাতব বন্ধন মতবাদটা উৎকর্ষ সাধন করেন, বিজ্ঞানী ড্রুড এবং লরেন্স। এখানে দেখা যায় আমরা 9 10 আমরা পড়ে এসেছি যে ধাতুর পরমাণুগুলো করে কি একত্রিত থাকলে তখন সেটাকে তৈরি করে ধাতব বন্ধন। তো ধাতব বন্ধন যেহেতু এখানে থাকে, আমরা কিন্তু বলতে পারি না যে দুটি জিঙ্কের পরমাণু নিয়ে একটি জিঙ্ক অণু গঠিত। আমরা বলতে পারি না 10টি জিঙ্কের অণু নিয়ে 10টি জিঙ্কের পরমাণু নিয়ে একটি জিঙ্ক অণু গঠিত। অর্থাৎ বিজ্ঞানীরা ধাতব বন্ধনগুলোর ক্ষেত্রে সাধারণত আমার এরকম আইডেন্টিফাই করতে পারেনি যে অ্যাকচুয়ালি আমার কয়টা পরমাণু নিয়ে একটা অণু গঠিত। কিন্তু এই 10টার ক্ষেত্রে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ফেলেছে যে এগুলোর এত সংখ্যক পরমাণু নিয়ে একটা অণু গঠিত। যেহেতু জিঙ্কের ক্ষেত্রে দেখতে পারে নাই, কপারের ক্ষেত্রে দেখতে পারেনি, সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পারেনি, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখতে পারেনি, তখন কিন্তু আমরা বলতে পারি না যে এক্সাক্ট ক্যালসিয়ামের এতটি পরমাণু নিয়ে ক্যালসিয়ামের একটি অণু গঠিত। এই কারণে এই 10টির বাইরে যেগুলো দেখব, সাধারণত আমরা ধরে নিব যে এগুলোর অণু যেটা সেটাই তার পরমাণু, বা যেটা পরমাণু সেটাই তার অণু। তাহলে এটাই যদি অণু হয়, এটাই যদি পরমাণু হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটাই প্রতীক, এটাই সংকেত। কিন্তু শুধু অক্সিজেন যদি লিখি, শুধু ও যদি লিখি, এটা কিন্তু অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু, তবে এটা আবার অক্সিজেন অণু। এটা অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন অণু, কারণ বিজ্ঞানীরা এখানে নির্দিষ্ট করে ফেলেছে। কিন্তু জিঙ্ক যদি লিখি, এটাই পরমাণু, আবার জিঙ্ক লিখলে এটাই অণু। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু আসলে অণুই লেখা আছে। তাহলে প্রতীকটা কি, সংকেতটা কি, এগুলো কিন্তু আমরা বুঝে পেলাম যে আসলে প্রতীক আর সংকেত বেসিক্যালি পার্থক্যটা কোথায়। তোমাদের একটা মজার একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে সকল আমাদের লেটার আছে, পর্যায় সারণীতে আমাদের 118টা মৌল। এই 118টা মৌলের ভিতরে দেখা যায় দুটি লেটার আছে যেগুলো দ্বারা কোনো মৌল নাই। কেউ কি জানো? জানলে একটু কমেন্ট করতে, আমি একটু দেখতে চাই। আচ্ছা, যেটা বললাম যে আসলে দুটি লেটার দ্বারা কোনো মৌল নাই, সেই দুটা লেটার হচ্ছে জে এবং কিউ। এই দুটা দ্বারা পর্যায় সারণীতে কোনো মৌল নাই। আচ্ছা, যাই হোক, আমরা আবার ফেরত আসি আমাদের ওখানে। তখন আমরা বুঝে ফেললাম যে অ্যাকচুয়ালি আমার পরমাণুর সমন্বয়ে তৈরি হয় অণু, আর অণু মানে হচ্ছে যৌগ, আর যৌগগুলো বা এক কথা অণুগুলো নিয়ে আমরা তখন করি কি, রাসায়নিক সমীকরণটা সাজিয়ে থাকি। আর একাধিক ধাপে যে সকল রাসায়নিক সমীকরণ আছে, তখন আমরা দেখি বড় বিক্রিয়াগুলো বেশ বড় বড় হয়। তো যাই হোক, আমাদের এগুলো নিয়ে আলোচনা গেল। এখন আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে, অর্থাৎ চার্জ কখন সৃষ্টি হয়। যেমন সোডিয়াম লিখে যদি আমরা একটা প্লাস চার্জ দিই, এখানে আমরা বলতে পারি এটা সোডিয়ামের, এটা একটা ক্যাটায়ন। প্লাস চার্জ মানে ক্যাটায়ন, মাইনাস চার্জ মানে সেটা হবে অ্যানায়ন। আচ্ছা, ধরে নিচ্ছি ফ্লোরাইড আয়ন, ঠিক আছে। তো এখন এইগুলোতে কেন প্লাস চার্জ হয়, কেন মাইনাস চার্জ আমরা দিয়ে থাকি। এখন ধরে নিলাম আমার এখানে কিছুই নাই, অর্থাৎ আমরা এই ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস না, আমরা জানি প্রত্যেকটা প্রোটনের জন্য প্লাস চার্জ এবং প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এক একটা করে মাইনাস চার্জ। আমরা জানি এর পারমাণবিক সংখ্যা 11। যেহেতু পারমাণবিক সংখ্যা 11, প্রোটন এবং ইলেকট্রন গুলোকে আমি একটু দেখাচ্ছি। যেহেতু এখানে 11টা পারমাণবিক সংখ্যা 11, তাহলে এখানে 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা করব কি, 11টা প্রোটন দেখাই, 1 2 3 4 5 6 7 8 11টা প্রোটন দেখালাম আমি। এবার 11টা ইলেকট্রন দেখাতে চাই, 1 2 11টা আমি এখানে ইলেকট্রন দেখিয়ে দিই।
ফ্লোরিন 9, আমরা করব কি এই ক্ষেত্রে প্রোটন 9টা হবে এবং ইলেকট্রন হবে 9টা। প্রোটন 9টার জন্য 9টা প্লাস চার্জ দেখায়, 9টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন জন্য 9টা মাইনাস চার্জ আমি দেখিয়ে দিলাম। এক মিনিট। আচ্ছা এখন দেখো, এখন আমরা বললাম যে হয়তোবা এখানে সোডিয়াম প্লাস যখন হয়ে গেল, আচ্ছা সোডিয়াম প্লাস না, আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এই সোডিয়ামের নিরপেক্ষ পরমাণু, এটা একটা ফ্লোরিনের নিরপেক্ষ পরমাণু, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে গেল। সোডিয়ামের কক্ষপথে 11টি ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন বের হয়ে চলে গেল। তাহলে আমরা একটা ইলেকট্রন যদি কমিয়ে দিই, তাহলে তুমি খেয়াল করো এই পর্যন্ত কিন্তু আমাদের 10টি করে ইলেকট্রন ও 10টি করে প্রোটন রয়েছে, কিন্তু অতিরিক্ত আমার একটা প্লাস চার্জ থাকার কারণে তখন আমরা বলে থাকি যখন ইলেকট্রন 10 অর্থাৎ একটা ইলেকট্রন বের হয়ে চলে যায়, যেহেতু একটা প্লাস চার্জ দেখা যাচ্ছে, এই কারণে আমরা এর মাথায় একটা প্লাস চার্জ দিয়ে থাকি। একইভাবে ধরে নিলাম ফ্লোরিন যেহেতু একটা অধাতু, তাহলে তার কিন্তু ইলেকট্রন ত্যাগের থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে বেশি। ধরে নিলাম বাইরে থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে আমরা কিন্তু দেখতে পারি এখান থেকে এই পর্যন্ত ঠিক 9টি করে ইলেকট্রন 9টি করে প্রোটন রয়েছে। যেহেতু একটা অতিরিক্ত মাইনাস, এত অতিরিক্ত একটা ইলেকট্রন বাইরে থেকে চলে আসলো, এই অতিরিক্ত ইলেকট্রন জন্য এর মাথায় তখন আমরা একটা মাইনাস চার্জ দিয়ে থাকি। এই যে প্লাস চার্জ কেন দিই, মাইনাস চার্জ কেন দিই, তার ব্যাখ্যা খুব সহজ ব্যাখ্যা আমি এখানে দেখিয়ে দিলাম। যে আসলে আমরা এখানে তখন আমরা বলতে পারি ইলেকট্রন হচ্ছে 10টা, 9টা ইলেকট্রন আগে ছিল, বাইরে থেকে একটা ইলেকট্রন চলে আসলো, তখন এখানে আমরা একটা মাইনাস চার্জ দিলাম। আবার একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমরা যতগুলো প্লাস চার্জ থাকে একটা মৌলের উপরে, ঠিক ততগুলো ইলেকট্রন আমরা বাদ দিয়ে দিই, যতগুলো মাইনাস চার্জ থাকে ততগুলো ইলেকট্রন যোগ করি। আসলে কেন করি, এই যে এখান থেকে সব বোঝা যাচ্ছে। কারণ যখন আমরা বললাম যে একটা প্লাস চার্জ মানে একটা ইলেকট্রন কিন্তু চলে যায়, একটা ইলেকট্রন যখন চলে যাবে তখন দেখা যায় আমার ইলেকট্রন কিন্তু একটা কমে গেল। আগে কিন্তু ঠিক আমার প্রোটন কিন্তু 11টায় রয়ে গেল, কিন্তু ইলেকট্রন একটা কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন চলে গেল। তখন আমরা করি কি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই, এই কারণে প্লাস চার্জ যতগুলো থাকে ঠিক ততগুলো ইলেকট্রন বাদ দিয়ে দিতে হয়। কারণ এই পর্যন্ত কিন্তু আমরা নিউট্রাল, এখানে একটা প্লাস চার্জ, তাহলে অবশ্যই একটা ইলেকট্রন কমে যাবে। আবার মাইনাস চার্জ থাকলে আমরা একটা ইলেকট্রন যোগ করি, কারণ বাইরে থেকে যখন একটা ইলেকট্রন চলে আসে এই পর্যন্ত আমরা নিউট্রাল, তখন একটা যেহেতু অতিরিক্ত ইলেকট্রন, এই কারণে আমরা যতগুলো মাইনাস চার্জ থাকে ততগুলো ইলেকট্রন আমরা সাধারণত আমরা যোগ করে নিই। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এরপর আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখি কি দেখা যায়। একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন কতগুলো করে আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা ধরে নিচ্ছি একটা মৌলের প্রতীক x, একটা মৌলের প্রতীক যদি x হয়, তার বাম পাশে নিচে যেটা লেখা থাকে সেটা তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, বাম পাশের উপরে যেটা লেখা থাকে সেটা তার ভর সংখ্যা, ডান পাশের উপরে যেটা লেখা থাকে সেটা তার চার্জ সংখ্যা, এবং এখানে থাকে সেটা তার পরমাণুর সংখ্যা। ওই যে একটু আগে আমরা অক্সিজেন লিখে নিচে একটু দিলাম, ওটা ছিল তার পরমাণুর সংখ্যা, এটা তার পরমাণুর সংখ্যা। এইভাবে আমাদের সবকিছু বের করতে হয়। আমরা এখান থেকে একটা জিনিস জানি যে ভর সংখ্যার একটা সূত্র আছে, ভর সংখ্যার সূত্র হচ্ছে A = T + N, অর্থাৎ একটা মৌলের নিউক্লিয়াসে তার সবগুলো ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, কারণ প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পাওয়া যায় তার নিউট্রন সংখ্যা। আচ্ছা আমরা ধরে নিচ্ছি এখানে অক্সিজেন ছিল, আচ্ছা এটা আমরা পরে দিই, আগে এতটুকু আগে আমরা শিখি। এরকম যখন ছিল তখন আমরা কিন্তু প্রোটন সংখ্যা বা তার পারমাণবিক সংখ্যা বের করবো কত, বাম পাশে যেটা থেকে তার প্রোটন সংখ্যা, এটা হচ্ছে 8। এক্ষেত্রে আমরা যেটা বের করতে পারি তার ভর সংখ্যা, যেটা ভর সংখ্যা 16। নিউট্রন সংখ্যা আমরা বের করবো কি হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়, এটা তার ভর সংখ্যা, এই ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে 16 থেকে 8 বাদ দিলে থাকে নিউট্রন সংখ্যা 8টা। এখন আমরা বের করবো ইলেকট্রন, এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা একটা কথা, ইলেকট্রনের উপরে কিন্তু একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে যারা ই লিখে রেখে দিবে, ই দ্বারা কিন্তু আসলে ইলেকট্রনকে প্রকাশ করে না, ইউর উপর একটা মাইনাস চার্জ দিতে হবে। আমি বলতে পারবো ভাই মাইনাস চার্জ না দিলে সমস্যা কি ছিল,
দেখো আসলে ই দ্বারা আমরা দুটা জিনিস ডিনোট করি, একটা হচ্ছে ইলেকট্রন এবং একটা হচ্ছে পজিট্রন। যখন মাইনাস দেওয়া হয় তখন এটাকে বোঝায় ইলেকট্রন, যখন প্লাস দেওয়া হয় তখন তাকে বলা হয় পজিট্রন। যেহেতু আমরা ই দ্বারা দুটা জিনিস ডিনোট করি, এই কারণে আমাকে এটা কি প্লাস নাকি মাইনাস এটা বোঝানোর জন্য এখানে আমাকে প্লাস মাইনাস দ্বারা বোঝাতে হবে। তাহলে মাইনাস দিলে সেটা আমি ইলেকট্রন, প্লাস দিলে সেটা হচ্ছে পজিট্রন। আচ্ছা যাই হোক, আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করবো। ইলেকট্রন সংখ্যা একটা পরমাণু তিনটা অবস্থায় থাকতে পারে, হয় প্লাস চার্জ, না হয় মাইনাস চার্জ, না হলে তার নিউট্রাল অবস্থায় থাকতে পারে। যদি কখনো একটা দুঃখিত, যদি কখনো একটা পরমাণুর উপরে কোনো প্লাস মাইনাস চার্জ দেওয়া না থাকে, এক্ষেত্রে বুঝে নিতে হবে এটা একটা নিউট্রাল পরমাণু বা নিরপেক্ষ পরমাণু, তখন তার ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হয়ে যাবে। যদি কখনো প্লাস চার্জ দেওয়া থাকে, একটু আগে আমরা দেখলাম প্লাস চার্জ যতগুলো থাকে প্রোটন সংখ্যা থেকে ঠিক ততগুলো প্লাস চার্জের সংখ্যাটা বাদ দিতে হবে, বাদ দিলে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। যদি কখনো মাইনাস চার্জ থাকে, প্রোটন সংখ্যার সঙ্গে সেই মাইনাস চার্জটা যোগ করলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়। যেহেতু এখানে কোনো চার্জ নেই, তাহলে আমরা বলতে পারি এখানে ইলেকট্রন সংখ্যাটা প্রোটন সংখ্যার সমান হবে। তাহলে এখানে ইলেকট্রন হবে 8টা। এখন এখানে যদি 2 মাইনাস দেওয়া থাকে তখন কি হতো? তখন তাহলে কি এগুলোর সঙ্গে 2 যোগ করে দিতাম, তাই না? 2 যোগ করা যাবে সবগুলোর সঙ্গে? সবগুলোর সঙ্গে তো 2 যোগ করা যাবে না, শুধুমাত্র ইলেকট্রনের ক্ষেত্রে আমাকে এই কাজটা করতে হবে। তাহলে এখানে 2 যোগ করলে ইলেকট্রন হচ্ছে 10টা। যাক, আমরা এগুলো হয়তো পারবো। এখন আমরা একদম ইনিশিয়াল একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। অনেকে হাসতে পারো যে ভাই এগুলো পারি, কিন্তু ভাই বিশ্বাস করো আমি যখন ক্লাস নেই, ইন্টারমিডিয়েট দিবে এরকম ছেলে পেলে পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ভুল করে। ইলেকট্রন বিন্যাসটা 9, 10 থেকে ভালো করে শিখে আসে না। যেহেতু এটা আমরা একটা বেসিক ক্লাস নিচ্ছি, সুতরাং আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু শিখতে চাচ্ছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। একটা পরমাণুর কক্ষপথে কোথায় কয়টা ইলেকট্রন থাকে বা ইলেকট্রনের অবস্থান কেমন, আসলে আমরা এই জিনিসটা এখন দেখবো। তো ইলেকট্রন বিন্যাসে আমি সহজ নিয়ম শিখাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি এসপিডিএফ প্রশক্তি স্তর থাকে, এবং এই এসপিডিএফ প্রশক্তি স্তর আমাকে বিভিন্ন কক্ষপথের ভিত্তিতে ইলেকট্রনগুলো আমাকে সাজিয়ে লিখতে হয়। প্রথমে আমরা কিছু জিনিস জেনে রাখি। এস প্রশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এর কম থাকতে পারে, এর বেশি থাকবে না, অর্থাৎ একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, কখনো তিনটি থাকবে না। পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত থাকতে পারে, এর উপরে যাবে না। ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 40। এবং আরেকটা বিষয়, এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এফ শুরু হয় 4 থেকে। এটা একটু মাথায় রাখতে হবে। এস পি ডি এফ যেটা আগে সেটা ঠিক প্রথম থেকে শুরু হয়। এস যেহেতু আগে, এটা শুরু হয় 1 নাম্বার থেকে, এরপরে হচ্ছে এস এর পর পি, তাহলে এটা শুরু হয় 2 নাম্বার থেকে, অর্থাৎ তখন 1 পি পাবো না, তখন পাওয়া যাবে 2 পি। ডি যেহেতু 3 নম্বরে, তাহলে ডি শুরু হয় 3 নাম্বার থেকে, কখন 1 ডি 2 ডি পাওয়া যাবে না। এফ হচ্ছে শুরু হয় 4 নাম্বার থেকে, 1 এফ 2 এফ 3 এফ পাওয়া যাবে না। এই কথাগুলো আমার একটু মাথায় রাখতে হবে। এখন আমরা খুব সহজ এই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখবো। আমরা করবো কি, এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস আমরা এরকম জোড়াই জোড়াই লিখে ফেলবো, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। আবার বলছি, এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এস এস, অর্থাৎ আমরা এস লিখলাম 2 বার, এস এস, এরপর লিখবো পিএস, আবার লিখবো পিএস, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস, এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস, আর সবশেষে একটা এফ ডিপিএস। ওকে, তাহলে দেখো এটা মনে রাখা কিন্তু অনেক সহজ। এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস, অর্থাৎ জাস্ট আমরা জোর জোর অবস্থায় লিখতে থাকবো। এখন ধরে নাও যে আমাকে এগুলো যখন আমি লিখবো, প্রথমে আমাকে ইলেকট্রন বিন্যাস যদি দেয়, আমি একটা ইলেকট্রন বিন্যাস তোমাকে করে দেখিয়ে দিই। ধরে নিলাম সোডিয়াম 11, এই ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, আমরা ফার্স্ট আমি একটু নিতে দেখাই, করতে করতে দেখবো তোমরা তখন নিজে বুঝতে পারো আমাকে কোন পর্যন্ত নিতে হবে। প্র্যাকটিস করলে দেখবো ঠিক হয়ে যাবে। আমি ইনিশিয়াল যেহেতু, এখন আমি ইনিশিয়ালের মতো করে শিখাচ্ছি, তুমি কিছুটা এরকম লিখে রেখে দিবে আগে, এস এস পিএস পিএস, তুমি কিছুটা তোমার ইচ্ছা মতো লিখে রেখে দাও। রাখার পর আমরা একটু ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলি। তাহলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তাহলে এখানে 2 দিয়ে দিব, আর এখানে কিন্তু আমরা গুনতে হবে যে 11টা গেলে আমাকে থেমে যেতে হবে। আবার এসে ইলেকট্রন থাকতে পারে 2টা, সর্বোচ্চ দিলাম, তাহলে 2 2 4, এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, তাহলে দেওয়া যায় কারণ এখন তো 11 হয়নি, তাহলে হয়ে গেল 10।
এখন এখানে ইলেকট্রন থাকতে পারে দুইটা, কিন্তু আমার হাতে কিন্তু ইলেকট্রন আছে একটা, বা একটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে এগুলো আমার লেখার কোনো প্রয়োজন নেই। এখন এখানে যা লেখা আছে ওই যে আমরা 1 শুরু হয়, S শুরু হয় 1 থেকে, P শুরু হয় 2 থেকে, D শুরু হয় 3 থেকে, F শুরু হয় 4 থেকে, এই জিনিসগুলো আমরা এখন লিখে ফেলবো। তাহলে এটা হবে 1s, এটা হবে 2s, এটা হবে 3s। P আছে এখানে এক জায়গাতে, P শুরু আমরা জানি 2 থেকে, তাহলে আমরা কিন্তু সোডিয়াম ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। তাহলে আমরা এখন যে কাজটা করব, তাহলে এখন বোঝা যাচ্ছে এটা 1s, 2s, 3s, 4s, 5s, 6s, এটা হবে 7s। এরপর আমরা পাবো P। P শুরু হয় 2 থেকে, তাহলে 2p, 3p, 4p, 5p, 6p। এরপর আমরা এই পর্যন্ত সব ঠিক আছে, এইখানে এসে আমরা পাচ্ছি D। D শুরু হয় 3 থেকে, তাহলে এটা 3d, এটা 4d, এটা হচ্ছে 5d। এরপর আমরা সবকিছু পেয়ে গেলাম, শুধু F বাকি থাকলে F শুরু হয় 4 থেকে। তাহলে কিন্তু আমরা খুব সহজে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, এইগুলো হচ্ছে আমার এইভাবে সিরিয়াল অনুযায়ী আমার চলতে থাকবে। যারা একটু আব্বাউ নীতি সম্পর্কে একটু ধারণা আছে, তারা কিন্তু জানো যে কেন কার পরে কি আসে, এই জিনিসটা কেন নির্দিষ্ট হয়, সেটা হচ্ছে n+l নিয়ম দ্বারা। যেহেতু আমরা একটা বেসিক ক্লাস নিচ্ছি, আমরা ওসবে যাব না, আপাতত আমরা এই পর্যন্ত জেনে রাখি। আর পরবর্তী কোয়ান্টাম সংখ্যার কোনো ক্লাস নিলে বা পরবর্তী তোমরা এগুলো যখন বই পড়বে, তখন তোমরা নিজেরাই জেনে যাবে যে কেন কার পরে কোনটা নির্দিষ্টভাবে লিখতে হয়। এখন যদি আমি বলি যে একটা আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে চাই, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে চাইলে তখন কেমন হবে? তখন আমরা দেখতে পারি ক্লোরিন হচ্ছে 17, তাহলে কি হবে, আমরা কিছুটা আমরা ইচ্ছা মতো লিখে রেখে দিব SS, PS, PS, এই পর্যন্ত আমরা মোটামুটি লিখে রেখে দিলাম। আরেকটা কথা বলি, SS, PS, PS পর্যন্ত যদি তুমি লিখো, তুমি শিওর থাকো এই পর্যন্ত 20টি ইলেকট্রন থাকতে পারে। 2, এখানে 2টা 4, এখানে 6টা 10, এখানে 2 12, এখানে 6 18, এখানে 2 20। 20 এর ভিতর যদি কোনো কিছু হয়, SS, PS, PS পর্যন্ত লিখে রাখলেই হয়ে যাবে। তারপর যদি 30 এর ভিতর কিছু যদি চাই, তোমরা জানি যে আমরা SS, PS, PS, এরপর DPS, তখন আমরা D যদি লিখি, D তে থাকে 10টা ইলেকট্রন, আমরা হচ্ছে তখন এরপর আমরা D লিখে দিব, তাহলে আমার 10 পর্যন্ত হয়ে গেল, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমার যেহেতু বললো যে আমাকে এটা 17, তাহলে 20 এর ভিতরে কিন্তু এটা আমার সীমাবদ্ধ থাকবে, তাহলে এখন আমরা বসানো ইলেকট্রন শুরু করে দিই। এখন বসাবো, সর্বোচ্চ থাকবে 2টি, এখানে 2টি, এখানে 6টি, এখানে 2, তাহলে গুণিত কয়টা হলো? 2 2 4, 6 10 12। এখন কিন্তু আমার হাতে ইলেকট্রন আছে 5টা, কিন্তু এখানে 6টা বসাতে পারি আমরা সর্বোচ্চ। যদি 6 বসিয়ে দিই, তাহলে কোনো 18 হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল যে আমার এখানে 6 বসানো যাবে না, এখানে 5 বসানো হয়ে যাবে, এবং এখানে কোনো ইলেকট্রন পড়বে না। এরপর ঠিক আমরা ওই যে নাম্বারিং গুলো করে ফেলি। S শুরু হয় 1 থেকে, 1, এটা 2, এটা 3, P শুরু হয় 2 থেকে, তাহলে এটা 2p, এটা 3p। এইভাবে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন একটা জিনিস দেখো, আমাদের বইয়ে যে এইগুলো লেখা থাকে, কি জানো এরকম এই ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা কেমন জানো এরকম লেখা থাকে 3s2 3p5। এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় যে সকল মৌল আছে, আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা একটু খেয়াল করি, বা ইলেকট্রন কয়টি করে থাকে এগুলো যদি আমরা একটু দেখি, তখন কিন্তু আমরা এরকম পাবো। মোটামুটি ইলেকট্রন বিন্যাস আমাদের শেখা হয়ে গেল। আমরা কিন্তু তখন দেখবো এখানে থাকে হিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা কিন্তু 2, এর পারমাণবিক সংখ্যা 10, এর পারমাণবিক সংখ্যা 18, এটা 36, এটা হবে 54, এটা হবে 86, এটা হবে 86। আচ্ছা, একটু খেয়াল করো যে এই পর্যন্ত যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, এই পর্যন্ত কিন্তু ইলেকট্রন বিন্যাস আমার 10, অর্থাৎ নিয়নের কিন্তু ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। তখন আমরা করি কি, 10 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস না দেখিয়ে নিয়ন লিখে থার্ড ব্র্যাকেট দিই, অর্থাৎ ওই নিষ্ক্রিয় মৌলটা লিখে থার্ড ব্র্যাকেট যদি দিই, ওই পর্যন্ত আমি ইলেকট্রন বিন্যাস দেখাতে হয় না। আমরা করবো কি, জাস্ট ওই শেষের দিকের ওই ইলেকট্রন বিন্যাসগুলো দেখে দিলে আমাদের হয়ে যায়। যেমন আমরা আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখাতে পারি, আয়রন 26, যেহেতু আমরা একটা কাজ করতে পারি, পুরো ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখতে পারতাম, আমরা পুরোটা না লিখে, যেহেতু আর্গন 18, এর উপর চলে গেলে তো ক্রিপ্টন হচ্ছে, ক্রিপ্টন তো আমরা নেওয়া যাবে না, আমরা কিন্তু হবে আর্গন। তাহলে আমরা করবো কি, এখানে আর্গন লিখে থার্ড ব্র্যাকেট দিব, তাহলে আমরা কিন্তু 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে না। 18 পরবর্তীতে তুমি যদি করো ইলেকট্রন বিন্যাস, একটু আগে বললাম প্র্যাকটিস করতে করতে দেখবা তুমি সব পারবা। যেহেতু আমি পারি, আমি লিখে ফেলছি। এখানে যেটা হবে সেটা হচ্ছে 4s2, আর হবে 3d6।
এই পর্যন্ত লিখে আমাকে ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত আকারে ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে পারবো। কি করব, নিষ্ক্রিয় মূলটাকে লিখে যা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় মূলটা লিখবো। লেখার পর থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে বাকি ইলেকট্রন বিন্যাস করলে হয়ে যাবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আমরা পারবো কিনা, আশা করি ইনশাআল্লাহ পারবো। এরপর আমরা কি দেখতে পারি, বেসিক জিনিসগুলোর ভিতর যদি খেয়াল করি, এখন আমাদের যে জিনিসটা শেখা দরকার, যোজনী, এই জিনিসগুলো আমার শেখা একটু দরকার। হ্যাঁ, তাহলে আমরা এগুলো শিখে ফেলি। যোজনী জিনিসটা কি আসলে? ইন্টারমিডিয়েটের যারা স্টুডেন্ট আছে আমার লাইভে, তারা জানো যে আসলে বন্ড পেয়ার ইলেকট্রন, নন পেয়ার ইলেকট্রন এগুলো বের করতে বলে। হয়তো আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে বের করতে পারবো, কিন্তু আসলে কি আমরা বেসিকটা জানি? অনেকে কিন্তু আমরা বেসিকটা জানি। আজকে আমরা দেখবো আসলে যোজনী, নন পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, এগুলো বেসিকটা আসলে একদম আমরা সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব। ধরে নিচ্ছি নাইট্রোজেন আমার একটা মৌল, 7টা ইলেকট্রন, আর একটা ধরে নিলাম অক্সিজেন 8। এগুলোর ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, বা যোজন ইলেকট্রন বলা হয় আর কি। তারপর যেটা বের করবো সেটা যোজনী, এরপর যেটা বের করবো সেটা বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো, তারপর বের করবো তার লন পেয়ার ইলেকট্রন কতগুলো, এগুলো আমরা বের করবো। ওই 4টা জিনিস আমার একটু শেখা দরকার, বেসিক জিনিস এগুলো একদম। আচ্ছা, আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি করি তখন আমরা কিন্তু পাবো 1s2 2s2 2p3। এই ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে 1s2 2s2 2p, পাওয়া যাবে 4। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, আমরা জানি যে শক্তি স্তরটা কিন্তু 3টা অরবিটাল বিভক্ত, যেগুলোকে আমরা হুন্ডের নীতি দ্বারা বক্স হিসেবে দেখিয়ে থাকি। 9-10 মনে হয় এখন হুন্ডের নীতি দিয়ে দিয়েছে আর কি। অবশ্য 9-10 বই আমি দেখলাম px আর pz এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে যদি একটু ভাগ করে লিখি, তাহলে আমরা একটা কাজ করি, ভাগ করে লিখি। এটা ধরলাম px, তাহলে এখানে তারপর 2py, এরপর 2pz। তাহলে এখানে 3টি ইলেকট্রন বিন্যাস 3টাতে ভাগ করে দিতে হবে। এটা যদি আমরা লিখি, এভাবে না লিখে আমরা লিখতে পারি এভাবে, এখানে 2px 2py 2pz। এখানে 4টি ইলেকট্রন ছিল, প্রথমে আমরা একটা করে ইলেকট্রন দিতে হয়, এরপর আমার অবশিষ্ট আরেকটি ইলেকট্রন থাকবে, তখন এখানে আরেকটি ইলেকট্রন দিতে হবে, এখানে তখন আমরা দিয়ে দিব 2। আচ্ছা, যাই হোক, তো আমাদের মোটামুটি ভেঙে ইলেকট্রন বিন্যাসটা করা শেষ। এখন আমরা দেখব প্রথমে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝি। দেখো, একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ যেটা, সেখানে যতগুলি ইলেকট্রন বিদ্যমান সেটা তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু এক জিনিস নয়। আমরা 4টা দেখবো, 4টার বেসিক জিনিস আজকে আমরা শিখে নিব। প্রথম কথা, যোজ্যতা ইলেকট্রনটা কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন যদি বের করতে চাই, আমরা দেখবো এই মৌলটা নাইট্রোজেনের কিন্তু সর্বশেষ কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথটা এটা সর্বশেষ কক্ষপথ, এবং দেখা যাচ্ছে সবগুলো ইলেকট্রন কিন্তু বর্তমান দ্বিতীয় কক্ষপথে বিদ্যমান। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথটা কিন্তু দ্বিতীয় কক্ষপথ। তাহলে এখন এই পুরোটাই দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথে যতগুলো মৌল থাকবে ঠিক যোজ্যতা ইলেকট্রন হবে তত সংখ্যক। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2টি ইলেকট্রন, 2 3 4 5। তাহলে দেখা যাচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে আমার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 5। প্রথমে নাইট্রোজেনের জন্য বের করবো, এরপর অক্সিজেনের জন্য বের করবো। তো নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 5। অক্সিজেনের জন্য আমরা বের করতে যদি চাই, আচ্ছা অক্সিজেন আমরা পরে দেখবো, একটা আমরা আগে সব শিখে নিই। এরপর আমরা যেটা দেখবো সেটা যোজনীটা। যোজনী হচ্ছে যোজ্যতা স্তরে যে সকল ইলেকট্রন আছে বা সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন থাকবে, ওই সকল ইলেকট্রনগুলোর ভিতরে যারা বেজোড় অবস্থায় থাকে, বেজোড় অবস্থায় যে সকল ইলেকট্রন থাকে তারাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, তারাই হচ্ছে আমার যোজনী। তাহলে বা বলতে পারি সেই সংখ্যাটা হচ্ছে আমার যোজনী। আমাদের বিভিন্ন ধরনের সংজ্ঞা ছিল, ছোটবেলা থেকে আমরা অনেক কিছু পড়ে এসেছি এরকম, যে হাইড্রোজেন বা তার সমতুল্য কোনো কিছুর সঙ্গে একটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাটা তার যোজনী। অনেক সময় বলা হয়ে থাকে একটি মৌলের সঙ্গে আরেকটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাটা তার যোজনী। কোনো কথাই ভুল না, সবগুলো ঠিক আছে, ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময় বিভিন্নটা আমরা প্রয়োগ করতে হয়। তো আমরা আপাতত যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে একটি পরমাণু সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তার যোজনী, বা অযুগ্ম অবস্থায় যে সকল ইলেকট্রন থাকে সেগুলোর সংখ্যা হচ্ছে তার যোজনী। যদি আমরা খেয়াল করি, এই পরমাণু নাইট্রোজেনের কিন্তু সর্বশেষ কক্ষপথ এটা, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ এটা।
নাইট্রোজেন সর্বশেষ কক্ষপথে দেখা যাচ্ছে এখানে অক্সিজেনটা কিন্তু জোড় অবস্থায় আছে, এই 2s টা কিন্তু জোড় অবস্থায় আছে, যেখানে দুটি ইলেকট্রন, কিন্তু এখানে একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন। দেখা যাচ্ছে এখানে নাইট্রোজেনের 3টি অযুগ্ম বা 3টি বেজোড় ইলেকট্রন আছে, তাহলে আমরা বলতে পারি যোজনী হবে 3। এরপর বন্ড পেয়ার ইলেকট্রনটা কি? বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে সে সকল ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে। আমরা জানি প্রত্যেকটা অরবিটালে কিন্তু সবচেয়ে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি করে, এর কিন্তু 2টি অবশ্যই আছে। যেহেতু 2টি আছে, কি আর ইলেকট্রন আমার বন্ধন গঠন করতে চাইবে? কিন্তু চাইবে না। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে যারা বেজোড় অবস্থা আছে এরা কিন্তু আরেকটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে বা শেয়ার করে তারা কিন্তু চাইবে যে তাদের 2টি করে ইলেকট্রন প্রতিটা অরবিটালে পূর্ণ হোক, তখন তারা বন্ধন গঠন অংশগ্রহণ করবে। তাহলে আমরা কিন্তু একবারে বলতে পারি যে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথের যেগুলো বেজোড় ইলেকট্রন থাকে শুধুমাত্র তারাই বন্ধন গঠন অংশগ্রহণ করে এবং তাদেরকে আমরা বলে থাকবো বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু 3টি বেজোড় অবস্থায় ইলেকট্রন আছে, তাহলে বন্ড পেয়ার ইলেকট্রনের সংখ্যা এখানে বলতে পারি 3। লন পেয়ারটা কি? লন পেয়ার হচ্ছে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন আগে থেকে যুগ্ম অবস্থায় থাকে বা জোড় অবস্থায় থাকে তাদেরকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। যদি খেয়াল করি এখানে সর্বশেষ কক্ষপথ কিন্তু আমার এটা বেজোড় ইলেকট্রন, এগুলো কিন্তু এই ইলেকট্রনটাই শুধুমাত্র জোড় অবস্থায় আছে। আমরা বলতে পারি এখানে কিন্তু বন্ড আমার লন পেয়ার ইলেকট্রন আছে একটা। এখানে অনেকে বলতে পারে যে ভাই এখানে তো 2 আছে, কেন আমরা 1 বলবো? 1 বলছি এই কারণে, পেয়ার কথার অর্থ হচ্ছে 2। যেহেতু আমরা বলেই দিচ্ছি লন পেয়ার মানে মুক্ত জোড়, অর্থাৎ 2টি করে ইলেকট্রন মিলে একটা করে মুক্ত জোড় তৈরি করে, তাহলে বলতে পারি এখানে মুক্ত জোড় সংখ্যা 1। তাহলে আমরা বলবো এখানে লন পেয়ার থাকবে একটি। আবারও বলছি আমি, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তার সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র বেজোড় ইলেকট্রনের সংখ্যাকে বলে তার যোজনী। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র যারা বেজোড় ইলেকট্রন তারাই বন্ধন গঠন অংশগ্রহণ করতে পারে এবং একে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। এবং একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন আগে থেকেই যুগ্ম অবস্থায় বা জোড় অবস্থায় থাকে তাদেরকে বলা হয় লন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ যুগল বা মুক্ত জোড় ইলেকট্রন। তখন দেখা যাচ্ছে একটা, এখানে লন পেয়ার ইলেকট্রন হবে একটা। তো চলো আমরা অক্সিজেনের ক্ষেত্রে বের করি। অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমার যোজ্যতা ইলেকট্রন কয়টা? এখানে এটা সর্বশেষ কক্ষপথ, এখানে 2 2 4 5 6 6টা দেখা যাচ্ছে এখানে ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে। যোজ্যতা ইলেকট্রন হবে 6। যোজনী যদি খেয়াল করি, যোজনী আমরা জানি সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 2টি, তাহলে যোজনী হবে 2। এরপর দেখো বন্ড পেয়ার কি? বন্ড পেয়ার হচ্ছে যে সকল সর্বশেষ কক্ষপথ যে সকল ইলেকট্রন বেজোড় অবস্থা বা অযুগ্ম অবস্থায় থাকে তারাই কেবল বন্ধন গঠন অংশগ্রহণ করতে পারে, তাদেরকে বলে থাকি বন্ড পেয়ার ইলেকট্রন। এখানে বন্ড পেয়ার ইলেকট্রন আছে 2টি। লন পেয়ার হচ্ছে সর্বশেষ কক্ষপথে যে সকল ইলেকট্রন আগে থেকে জোড় অবস্থায় থাকে তারা কিন্তু বন্ধন গঠন অংশগ্রহণ করতে চায় না বা করে না, তারা এমনিতে থেকে যায় পরমাণুতে, তখন তাদের বলে থাকি লন পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে লন পেয়ার আছে 2টি। এখানে কিন্তু 2 জোড়া লন পেয়ার বলা যাবে না, এখানে বলতে হবে 2টি লন পেয়ার। এতে যেমন আমরা পানি লিখি, এগুলো ইন্টারমিডিয়েটে যারা পড়ো তারা তো এগুলো জানো, পানি লেখার সময় কিন্তু আমরা 2টি এরকম লন পেয়ার দেখাই। কেন দেখাই? এই যে দেখো এরকম 2টি একদম মুক্ত যে ইলেকট্রন বিদ্যমান, আর এই যে দেখো 2টি কিন্তু আমার বন্ধন ইলেকট্রন বিদ্যমান। এই যে আমরা জানি যে সমযোজী বন্ধনে কিন্তু ইলেকট্রন শেয়ার হয়। একটা ইলেকট্রন যদি হাইড্রোজেন দেয় তাহলে আর একটা অক্সিজেন ইলেকট্রন দিবে অক্সিজেন, এবং একটা করে বন্ধন মানে আমরা জানি 2টি করে ইলেকট্রন থাকতে হবে। একটি করে বন্ধন মানে 2টি করে ইলেকট্রন, একটা ইলেকট্রন দিবে একটা পরমাণু, আরেকটা ইলেকট্রন দিল অপর পরমাণু। এখানে একটা ইলেকট্রন দিল অক্সিজেন আর একটা ইলেকট্রন দিল হাইড্রোজেন। যদি আমরা খেয়াল করি সর্বশেষ কক্ষপথটা যদি খেয়াল করি অক্সিজেনের, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 6টি ইলেকট্রন আছে। এখানে 2 2 4 5 6 6টির ভিতরে দেখা যাচ্ছে 2টি যুগ্ম অবস্থায় থাকে, এরা বন্ধন গঠন অংশগ্রহণ করে না। যে দুটো হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, এই দুটো হচ্ছে আমার লন পেয়ার ইলেকট্রন। আর যারা হচ্ছে অযুগ্ম অবস্থায় থাকে অর্থাৎ এই যে এই ইলেকট্রনগুলো এরা কিন্তু হাইড্রোজেনের সঙ্গে আরেকটা ইলেকট্রন নিয়ে বন্ধন গঠন করে, তখন আমরা এদেরকে বলে থাকি, এই দুটো ইলেকট্রনকে বলে থাকি বন্ড পেয়ার ইলেকট্রন, এগুলোকে বলে থাকি লন পেয়ার ইলেকট্রন। আশা করি এই 4টা টার্ম তোমাদের বোঝা মনে হয় হয়ে গেছে। এরপর আমরা যে বেসিক জিনিস যেটা দেখতে চাই, আচ্ছা সময় তো অনেক হয়ে গেছে, আজকে কি আর চালাবো না তোমরা একটু জাস্ট কমেন্ট করে একটু জানাও।
আচ্ছা, আমরা এখন একটু অ্যাসিড ক্ষার লবণ এবং রাসায়নিক বিক্রিয়া একটু ধারণা নিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করতে চাই। আমরা অ্যাসিড ক্ষার অনেকে চিনি না, দেখা মাত্র চিনতে হবে এটা অ্যাসিড ক্ষার নাকি লবণ। এটা আমি একটু তোমাদের একটু কৌশল শিখিয়ে দিই। আচ্ছা, আমরা খুব সহজে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিব, সেটা হচ্ছে অ্যাসিডের শুরুতে আমরা জানি যে আচ্ছা কিছু আমরা যৌগের নাম লিখে রাখি। আচ্ছা, আমরা এখানে 6টি যৌগ লিখলাম। এই 6টি যৌগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো কোনটা অ্যাসিড, কোনটা ক্ষারক, কোনটা লবণ। এদিকে একটু খেয়াল করো, আমি তোমাকে একটা টেকনিক শিখাই। এখানে একটা বিষয় হচ্ছে প্রতিটা যৌগ কিন্তু দুটি অংশে বিভক্ত, এরকম দুটি অংশে বিভক্ত থাকে। আচ্ছা, আরেকটা ছোট একটা জিনিস আমি তোমাকে এই পাশে একটু শিখে দিই। আমরা আসলে যৌগ গঠন করি কিভাবে, এটা আমার আগে শেখানো উচিত ছিল। যৌগ গঠন আমরা করি কিভাবে, আমরা যে যোজনী শিখলাম, যোজনী জাস্ট হচ্ছে এক্সচেঞ্জ করলে যৌগ তৈরি হয়ে যায়। যেমন সোডিয়াম নিলাম এবং আমরা ধরে নিচ্ছি অক্সিজেন নিলাম। আমরা জানি সোডিয়ামের যোজনী 1, অক্সিজেন যোজনী 2, এগুলো বই আছে, এগুলো তোমরা জানো। তারপর আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি একটা যৌগ আসলে আমরা লিখি কিভাবে। সোডিয়ামের যোজনী 1, অক্সিজেন যোজনী 2। নিয়মটা হচ্ছে উদরপিণ্ডি বুদর ঘাড়ে, নিয়মটা হচ্ছে উদরপিণ্ডি বুদর ঘাড়ে জাস্ট এক্সচেঞ্জ করলে তোমার হয়ে যাবে। এই সোডিয়ামের অক্সিজেনের ইলেকট্রন যেহেতু যোজনী, অক্সিজেন যোজনীটা লিখতে হবে ঠিক সোডিয়ামের নিচে, সোডিয়ামের যোজনী 1, এই যোজনীটা লিখতে হবে ঠিক অক্সিজেনের নিচে ডান পাশে লিখতে হয়। তখন আমরা লিখবো এটাকে পুরোটা দেখালে তখন হবে Na, এই অক্সিজেন যোজন লিখতে হবে সোডিয়ামের এখানে, তাহলে লিখতে হবে 2, আর অক্সিজেনের সোডিয়ামের যোজনী 1, এটা লিখতে হবে অক্সিজেন এখানে লিখতে হবে 1। এই 1 লিখতে হয় না, এটা এইভাবে আমরা মূলত যৌগ গঠন করে থাকি। হয়তো আমরা আরেকটা নিলাম কার্বন ডাইঅক্সাইড, এর যোজনী 4, এর যোজনী 2, তাহলে জাস্ট খালি এক্সচেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তাহলে হওয়া উচিত C2O4। তবে একটা কথা, যদি কখনো এগুলোকে ভাগ করে সরলভাবে লেখার সুযোগ থাকে তাহলে তোমাকে লিখতে হবে। তো দেখা যায় এখানে 2 দ্বারা ভাগ করা যায়, তখন আমরা লিখে থাকি CO2। এইভাবে মূলত আমরা যৌগ গঠন করে থাকি। আরেকটা দেখায় যৌগমূলক যদি থাকে, যেমন এই যে আমরা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলাম, এটা আসলে কিভাবে তৈরি করি। ক্যালসিয়াম একটা মৌল আর কার্বনেট একটা যৌগমূলক। যৌগমূলকটা কি, একাধিক পরমাণুর একটা গুচ্ছ একটা পরমাণুর মতো আচরণ করবে এবং সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাদের বলা হয় যৌগমূলক। এখানে একাধিক পরমাণুর একটা গুচ্ছ এবং তাদের একটা চার্জ আছে, তারা হচ্ছে যৌগমূলক হিসেবে এখানে কাজ করবে। কার্বনেটের যোজনী 2, বইয়ে এগুলো দেওয়া আছে, যোজনী তোমরা একটু দেখে নিবা, 9, 10 বইয়েও দেওয়া আছে, বা তোমরা একটু কোথাও দেখে নিতে পারো, যা একটু কম জানো। আর যারা পারো তাদের তো কোনো সমস্যা নাই। এর যোজনী হচ্ছে 2, তাহলে এটা যাবে এর কাছে, এটা যাবে এর কাছে, তখন আমার হয়ে যাচ্ছে পুরোটা মিলে ক্যালসিয়াম, এখানে হয়ে যাবে কার্বনেট। এখানে কিন্তু একটা 2 হয়, এখানে হিসাব নিকাশ করে এখানে 2 দেওয়া যায়, 2 দিতে হবে না কারণ এখানে 2 কাটাকাটি হয়ে যাবে, এখানে এরকম হবে। আরেকটা জাস্ট দেখাই আমরা, যেমন হচ্ছে সোডিয়াম সালফেট। আচ্ছা, একটা নেই ক্যালসিয়াম ফসফেট নিয়ে আমরা একটা, এটা দেখি আমরা ওইখানে চলে যাব। ক্যালসিয়াম ফসফেট, এর যোজনী 3, এর যোজনী 2, জাস্ট এগুলো এক্সচেঞ্জ হবে হলে এখানে দেখা যাচ্ছে এখানে হবে Ca, এর নিচে হবে 3, আর এখানে হবে PO4, এটা তখন মাইনাস চিহ্নটা থাকবে না। এখন যেহেতু এখানে আমার 2 বসাতে হবে, তাহলে এখানে কিন্তু আমি 2 যদি বসিয়ে দিই 42 হয়ে যায়। আবার যদি আমি এখানে 2 দ্বারা গুণ করে দিই, এটা হয়ে যায় 8 হয়ে যায়। এরকম হবে না, আসল নিয়মটা হচ্ছে যে যৌগমূলক থাকলে এখানে ব্র্যাকেট দিয়ে এই যে এর যোজন যেহেতু এখানে লিখতে হবে, এখানে আমরা 2 লিখে দিলেই কাজটা হয়ে যাবে। এভাবে মূলত আমরা যৌগ গঠন করে থাকি। তো দেখা গেল একটা যৌগ কিন্তু আসলে 2টা পার্ট থাকে, হয় যৌগমূলক থাকে, ধাতু অধাতু যৌগমূলক, এগুলো নিয়ে আমার মূলত বিক্রিয়া ঘটে থাকে। তো ঠিক
ঠিক আছে, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যৌগে এখানে দুটি করে পার্ট আছে। তো আমরা একটু দেখবো। এটা হচ্ছে প্রথম পার্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। অর্থাৎ প্রথম পার্টে হাইড্রোজেন থাকবে কিনা, দ্বিতীয় পার্টে অক্সিজেন অথবা OH থাকবে কিনা, এটা নিয়ে আমরা একটু কাজ করব। বিষয়টা হচ্ছে প্রথম পার্টে অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন থাকবে, কিন্তু দ্বিতীয় পার্টে পরের অংশে কখনো অক্সিজেন অথবা OH থাকবে না। অক্সিজেন OH ছাড়া অন্য কিছু থাকতে পারে, তবে যৌগমূলক যদি হয় সেক্ষেত্রে থাকতে পারে। যৌগমূলক তো আমরা জানি কার্বনেট, বাইকার্বনেট, সালফেট, নাইট্রেট, ফসফেট, অ্যামোনিয়াম আয়ন, এগুলো আমার যৌগমূলক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো দেখি, ওগুলো থাকতে পারে, যৌগমূলক অক্সিজেন থাকতে পারে, কিন্তু এমনিতে শুধু OH যৌগমূলক কখনো থাকবে না, আর অক্সিজেন মূলকটি থাকবে না। পরবর্তী পার্টে ক্ষারকের ক্ষেত্রে প্রথম পার্টে হাইড্রোজেন থাকবে না, অন্য যে কোনো মৌল থাকতে পারে, তবে অক্সিজেন অথবা OH থাকবে। এরপর লবণ যদি আমরা খেয়াল করি, লবণে সামনে হাইড্রোজেনও থাকবে না এবং পরের অংশে অক্সিজেন OH কোনোটাই থাকবে না। তাহলে আমরা এগুলো একটু খেয়াল করি। এখানে দেখা যাচ্ছে প্রথম যৌগ প্রথম পার্টে হাইড্রোজেন আছে, কিন্তু পরের পার্টে অক্সিজেন বা OH নেই। তাহলে দেখা যাচ্ছে এটা মিলে গেল অ্যাসিডের সঙ্গে, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসিড, এটা হবে অ্যাসিড। এরপর সোডিয়াম সালফেট যদি আমরা খেয়াল করি, প্রথম পার্টে হাইড্রোজেন নেই, আবার দ্বিতীয় পার্টে অক্সিজেন OH নেই, তার মানে মিলে যাচ্ছে লবণের সাথে, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা লবণ। এখানে প্রথম পার্টে হাইড্রোজেন নেই, দ্বিতীয় পার্টে অক্সিজেন অথবা OH এর ভিতরে একটা কিছু আছে, OH আছে, অর্থাৎ হাইড্রোক্সিল মূলক আছে, তা বোঝা যাচ্ছে এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষারক। এখানে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ক্যালসিয়াম অক্সাইডে দেখা যাচ্ছে যেখানে প্রথম পার্টে হাইড্রোজেন নেই, কিন্তু দ্বিতীয় পার্টে একটা অক্সিজেন আছে, সুতরাং এটা মিলে যাচ্ছে ক্ষারকের সঙ্গে, তাহলে আমরা বলতে পারি এটা একটা ক্ষারক। ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা খেয়াল করি, এখানে প্রথম পার্টে হাইড্রোজেন নেই, দ্বিতীয় পার্টে অক্সিজেন OH কোনটাই নেই, লবণের সঙ্গে মিলে যাচ্ছে, এটা একটা লবণ। আবার এটা যদি খেয়াল করি, এখানে প্রথম পার্টে হাইড্রোজেন আছে, পরের পার্টে অক্সিজেন OH নেই। দেখো এটা কিন্তু বোরেট কিন্তু একটা যৌগমূলক, যৌগমূলক অক্সিজেন থাকতে পারে, আর এটা কিন্তু একটা যৌগমূলক। শুধু যদি মৌল হয়, মৌল হলে অক্সিজেন থাকবে না, আর যৌগমূলক যদি হয় সেক্ষেত্রে হাইড্রোক্সিল থাকবে না। এটা একটা যৌগমূলক, তবে হাইড্রোক্সিল বিহীন একটা যৌগমূলক, বা হাইড্রোক্সিল ছাড়া অন্য একটা যৌগমূলক, তাহলে বলতে পারি এটা প্রথম পার্টে হাইড্রোজেন আছে, পরের পার্টে হাইড্রোক্সিল নেই, তাহলে বলতে পারি এটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে মিলে যাচ্ছে, এটা হবে অ্যাসিড। একটু ব্যতিক্রম আছে, এটা একটু জাস্ট জেনে রাখো, এটা হচ্ছে অ্যামোনিয়া আর এটা, এই দুটো যদি খেয়াল করি, এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তোমাকে মনে রাখতে হবে, অ্যামোনিয়া সবসময় মনে রাখবে এটা একটা ক্ষারক। ক্ষারকের বেশ কিছু মতবাদ আছে, এটা আমরা একটা লুইস ক্ষারক হিসেবে ধরতে পারি, পরবর্তীতে আমরা জানবো এগুলো সম্পর্কে আরো। আর N3H হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড, এই দুটো একটু মাথায় রেখো, বাদ বাকি সব তুমি টেকনিক দিয়ে সব পারবা। এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড, এটা ক্ষারক, এটা হচ্ছে হাইড্রোজয়িক, এটা ক্ষারক, এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড। আচ্ছা, আজকে ক্লাস এখানে শেষ করে দিই আমরা। প্রয়োজনে বেসিকের উপর আরেকটা নেক্সট দিন আরেকটা ক্লাস নিই, কারণ আজকে অনেক সময় হয়ে গেছে, প্রায় আমাদের 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেল ক্লাস নিয়ে, প্রায় 50 মিনিটের উপর। বেশিক্ষণ ক্লাস নিলে দেখা যায় অনেক সময় ছেলে পেলে অনেক সময় থাকে না, বা অনেক ঝামেলা যায়, কতক্ষণ ধৈর্য ধরে রাখতে পারে না। তো একটা বিষয় হচ্ছে ভিডিওগুলো তোমার শেয়ার দিয়ে রেখো টাইম লাইনে, তাহলে তোমার পরবর্তী সময় দেখতে পারবে, তোমাদের ছোট ভাই বোন থাকলে তারাও দেখতে পারবে। ঠিক আছে, তা আজকে আপাতত এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন আবার, আমি কবে ক্লাস নেবো আপাতত আমি ফেসবুকে জানিয়ে দিব দুপুরবেলা। প্রতিদিন রাত 9টা-15 আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আর 2-4 মিনিট একটু এদিক ওদিক হয়ে যায়, এটা হচ্ছে আমার সেট আপের কারণে। সেট আপ করতে গিয়ে দেখা যায় অনেক সময় আলো স্বল্পতা বা বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে, এই জিনিসটা একটু মেনে নিতে হবে। আর কাইন্ডলি সবাই একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে অন্যরা যাতে উপকৃত হতে পারে, কারণ আমি কিন্তু ভিডিওটা করছি একমাত্র তোমাদের উপকারের জন্য, তোমরা যাতে কিছু শিখতে পারো। তো যাই হোক, আশা করি আজকে ক্লাসটা অনেক উপকৃত হয়েছে অনেকেই। আমরা নেক্সট দিন আমরা রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো।